আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। পার্থক্য সিরিজে আজকের ক্লাসে আমরা প্রাণীর পরিচিতি এই চ্যাপ্টারটা পড়বো। তো এই চ্যাপ্টারের মোট ৩ টা প্রাণীর পরিচিতি আছে। ১ম হচ্ছে তোমার আসবে হাইড্রা, তারপরে আসবে হচ্ছে তোমার ঘাসফড়িং, সবার শেষে আসবে কিন্তু হচ্ছে তোমার রুই মাছ। তো শুরুতে আমরা পড়বো হচ্ছে তোমার হাইড্রা। তো হাইড্রার ক্ষেত্রে দেখো ১ম এ পার্থক্য আছে নিডোসাইট এবং নেমাটোসিস্ট, এটার মধ্যে পার্থক্য। তো আমরা কি জানি যে নিডোসাইট যে কোষ, এর মধ্যে হচ্ছে এক ধরনের বিশেষ একটা উপাদান থাকে, সেটা হচ্ছে তোমার নেমাটোসিস্ট। তো এখানে আমরা ১ম এ দেখবো অবস্থানটা কি বলছে। দেখো যে নিউরোসাইটের ক্ষেত্রে এটা কই থাকে, এপিডার্মিসের পেশি আবরণী কোষের ভিতরে থাকে। আর যেটা নেমাটোসিস্ট, এটা কোথায় থাকতেছে, এটা কিন্তু তোমার নিউরোসাইটে স্ফীত মধ্যাংশে থাকতেছে। গঠন বলছে যে তোমার নিউরোসাইটে কি কি থাকে দেখো, এর আবরণ হচ্ছে তোমার দ্বিস্তরী, তারপর এখানে নিউরোসিল থাকে, অপারকুলাম থাকে, নেমাটোসিস্ট থাকে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সব নিয়ে কিন্তু গঠিত, কারণ এটা একটা পুরো যেহেতু পূর্ণাঙ্গ কোষ। আর যেটা নেমাটোসিস, সেখানে কি কি থাকছে দেখো, এখানে জাস্ট হচ্ছে তোমার ডিম্বাকার থলি, যেখানে হচ্ছে তোমার পেঁচানো সূত্রক থাকে, যে সূত্রক দিয়ে তোমার ওই শিকারকে এরা হচ্ছে তোমার জাপটে ধরে। এরপরে আসে তোমার আবরণ। তো যেটা হচ্ছে তোমার নিডোসাইট, এটা এক ধরনের যেহেতু কোষ, তো স্বাভাবিকভাবে এটা তোমার প্লাজমা মেমব্রেনে তৈরি হবে। আর প্লাজমা মেমব্রেন আমরা কি জানি, এটা কিন্তু একটা সজীব পদার্থ। আর যেটা হচ্ছে তোমার নেমাটোসিস্ট, এটা কি দিয়ে হচ্ছে তোমার নির্মিত থাকে, এটা দেখো নির্জীব কাইটিন নির্মিত থাকে। তারপরে আসো প্রকৃতি। তো নিউরোসাইট শুরুতে আমরা বলছি এটা এক ধরনের কোষ, আর যেটা হচ্ছে তোমার নেমাটোসিস্ট, এটা হচ্ছে তোমার নিউরোসাইট কোষের একটা তোমার অবিচ্ছেদ্য অংশ, বা যেটাকে আমরা ধরো চিন্তা করতে পারি যে নিউক্লিয়াসের কিন্তু একটা অংশ নিউক্লিওলাস। আমরা যেটা এরকম হচ্ছে তোমার তোমার কোষ এবং এর গঠন চ্যাপ্টারে পড়ছিলাম নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে পার্থক্য। তো এই পার্থক্যটা কিন্তু বিষয়টা ওই রকমই কাইন্ড অফ। তো তারপরে দেখো কাজ। তো নিউরোসাইট কি করে, নেমাটোসিস ধারণ করে। আর নেমাটোসিস্ট কি করে, এরা হচ্ছে তোমার শিকার ধরতে সহায়তা করে, আত্মরক্ষায় সহায়তা করে, এবং হচ্ছে তোমার আঁকড়ে ধরে রাখতে সহায়তা করে। আচ্ছা, এরপরে আসো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য। তো এপিডার্মিস কোথা থেকে উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে তোমার ভ্রূণীয় একটোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে। আর যেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস, সেটা কিন্তু হচ্ছে তোমার এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয়। তো অবস্থানটা দেখো কি বলছে, যে এপিডার্মিসটা হচ্ছে তোমার দেহের বাইরের দিকে থাকে, আর যেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস, এটা কই থাকে, এটা তোমার দেহের ভিতরের দিকে সিলেন্টেরনকে তোমার মানে সিলন্টেরনকে ঘিরে তোমার অবস্থান করে। তারপর দেখো পুষ্টিকোষ। তো এপিডার্মিসের মোট 7 ধরনের কোষ থাকে, সেখানে হচ্ছে তোমার কোনো ধরনের পুষ্টিকোষ থাকে না। বাট যেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস, এখানে হচ্ছে তোমার পুষ্টিকোষটা 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তোমার ঘনপথযুক্ত, আরটা হচ্ছে তোমার ফ্লাজেলা যুক্ত। এরা হচ্ছে তোমার পুষ্টির কাজে তোমার হচ্ছে তোমার পুষ্টি কাজে নিয়োজিত থাকে। এরপর আসো কিউটিকল। তো এপিডার্মিসের ক্ষেত্রে তোমার কিউটিকলটা তোমার পেশি আবরণী কোষে নিঃসৃত রসে সৃষ্টি হয়। আর যেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস, সেখানে কিন্তু কোনো ধরনের তোমার কিউটিকল থাকে না। তারপরে আসো এপিডার্মিসে হচ্ছে তোমার নিউরোসাইট কোষটা থাকে, যেটা হচ্ছে তোমার আত্মরক্ষায় সহায়তা করে। বাট গ্যাস্ট্রোডার্মিস যেহেতু ভিতরের কোষ, সেখানে কোনো ধরনের নিউরোসাইট থাকে না। এরপরে কি বলছে দেখো, যে তোমার জননাঙ্গ। তো জননাঙ্গ অবশ্যই তোমার দেহের তোমার এক্সটার্নাল জায়গাতে দেখা যাবে, স্বাভাবিকভাবে এপিডার্মিস হচ্ছে তোমার জননাঙ্গ দেখতে পাওয়া যায়। আর যেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস হাইড্রা, সেখানে কিন্তু কোনো ধরনের জননাঙ্গ দেখা যায় না। তো কাজ কি, যেটা এপিডার্মিস বাইরে দিকে থাকতেছে, সেটা বাইরে আঘাত থেকে রক্ষা করবে। আর যেটা তোমার গ্যাস্ট্রোডার্মিস, সেটা হচ্ছে তোমার পুষ্টির কাজে নিয়ন্ত্রিত, মানে দেহের ভিতরে যে ইন্টারনাল তোমার যে মেটাবলিজম গুলো হবে, এগুলো হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে পার্থক্যে আসি আমরা, যে সিলম এবং সিলন্টনের পার্থক্য। তো আমরা হচ্ছে তোমার ওই জীববিজ্ঞান দ্বিতীয় পথে ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু তোমার সিলম এবং সিলন্টরন পড়ছি, যে সিলন্টরন হচ্ছে তোমার দ্বিস্তরী প্রাণীর হচ্ছে গহ্বর, আর সিলম কিন্তু ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, এরপরে আসো আবরণী। তো তোমার সিলেন্টেরন যেটা, এটা তোমার হচ্ছে তোমার সিলম যেটা হচ্ছে তোমার মিসোডাম উদ্ভূত হচ্ছে তোমার পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। আর যেটা হচ্ছে তোমার সিলেন্টন, এটা কি দিয়ে আবৃত থাকে, এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত থাকে। এরপর আসো উৎপত্তি। তো সিলম যেটা, এটা হচ্ছে তোমার মিসোডাম জাত, এবং এটা হচ্ছে তোমার সিলোমিক থলি থেকে উৎপন্ন হয়। আর যেটা হচ্ছে তোমার সিলেন্টন, এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে তোমার এন্ডোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে, এবং এটা কোথা থেকে তোমার হচ্ছে উদ্ভূত হয়, এটা হচ্ছে তোমার আর্কেন্টেরন থেকে উদ্ভূত হয়। তার মানে আমরা পাচ্ছি যে সিলম যেটা, এটা উদ্ভূত হয় হচ্ছে তোমার সিলোমিক থলি থেকে, আর যেটা হচ্ছে তোমার সিলেন্টন, এটা উদ্ভূত হচ্ছে তোমার আর্কেন্টেরন থেকে। এরপর দেখো সিলোমের বিভিন্ন ধরনের অঙ্গ কিন্তু অবস্থান করে, আমাদের যেগুলো ভাইটাল অর্গানগুলো আছে, যকৃত, কিডনি, তারপর হচ্ছে তোমার ফুসফুস। বাট সিলেন্টন যে দ্বিস্তরী প্রাণী, এটা হচ্ছে তোমার নর্মালি তোমার তুলনামূলক হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী, মানে উন্নত দিক থেকে নিম্ন শ্রেণীতে। তো স্বাভাবিকভাবে এদের কোনো অঙ্গ তোমার অবস্থান করে না সিলেন্টেরনের ক্ষেত্রে। তারপরে দেখো সিলম কি হচ্ছে তোমার, সিলম কিসে পূর্ণ থাকে, এটা হচ্ছে তোমার সিলোমিক তরলে পূর্ণ থাকে। আর যেটা হচ্ছে তোমার সিলেন্টেরন, এটাকে কিসে পূর্ণ থাকে, খাদ্য, বর্জ্য পদার্থ এবং পানিতে পূর্ণ থাকে। এরপর আসো কাজের ক্ষেত্রে আমরা দেখবো যে সিলম যেটা, এটা তোমার শুধুমাত্র দেহ গহ্বরে কাজ করে। বাট যেটা সিলেন্টেরন, সেখানে কিন্তু দেহ গহ্বর এবং পরিপাক মানে দেহ গহ্বর তো থাকে, সাথে সাথে সেখানে যেহেতু পরিপাকও হচ্ছে তোমার সংঘটিত হয়, সো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু হচ্ছে তোমার পরিপাক, এই সিলেন্টেরন কিন্তু পরিপাক গহ্বর হিসেবেও কাজ করে। এরপরে পার্থক্যে আসি আমরা, বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পার্থক্য। তো হাইড্রাতে বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় 2 ধরনের হচ্ছে তোমার
পরিপাকী সংগঠিত হয়। তো বহিঃকোষীয় মানে কোষের বাইরে, আর যেটা হচ্ছে অন্তঃকোষীয় কোষের ভিতরে। তো এটা হচ্ছে প্রথম পার্থক্য। এরপর আসে খাদ্য গ্রহণ। তো বহিঃকোষীয় হচ্ছে তোমার নির্দিষ্ট অঙ্গের সাহায্যে কিন্তু বহিঃকোষীয় পথে খাদ্য গ্রহণ হয়, আর যেটা হচ্ছে অন্তঃকোষীয় সেখানে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস এবং ব্যাপন প্রক্রিয়ায় খাদ্য গৃহীত হয়। তাহলে কি কি প্রক্রিয়া? 1 নম্বর হচ্ছে ফ্যাগোসাইটোসিস, 2 নম্বর হচ্ছে তোমার পিনোসাইটোসিস, আর 3 নম্বরটা হচ্ছে তোমার ব্যাপন। এই তিনটা প্রক্রিয়া কিন্তু অন্তঃকোষীয় পরিপাক সংঘটিত হয় হাইড্রায়। তারপরে আসো যে বলছে যে গৃহীত খাদ্যের অবস্থান। তো বহিঃকোষীয় পরিবাহে খাদ্য কই থাকতেছে? পৌষ্টিক নালীতে থাকে এবং সিলিন্ডারে থাকে। আর যেটা হচ্ছে তোমার অন্তঃকোষীয় পরিপাক, সেখানে কিন্তু তোমার খাদ্য গহ্বরের ভিতরে থাকতেছে, কোষের ভিতরে থাকতেছে। তারপর আসো এনজাইম। তো তোমার বহিঃকোষীয় পরিপাকে হচ্ছে তোমার এনজাইমগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের গ্রন্থি কোষ থেকে নিঃসরিত হয়। আর যেটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক মানে কোষের ভিতরে হচ্ছে, তো কোষের ভিতরে যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম থেকে কিন্তু এনজাইমগুলো নিঃসৃত হয়। এরপরে বলছে যে তোমার শোষণ এবং পরিবহন। তো এই তোমার বহিঃকোষীয় পরিপাকে খাদ্যগুলো কিভাবে হচ্ছে পরিবাহিত হয়? তোমার হচ্ছে তোমার রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে হচ্ছে তোমার রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে কিন্তু হচ্ছে এই খাদ্যগুলো পরিবাহিত হয়। আর যেটা হচ্ছে তোমার এই অন্তঃকোষীয় পরিপাক, সেখানে কিন্তু পার্শ্ববর্তী সাইটোপ্লাজম থেকে শোষণের মাধ্যমে খাদ্য বস্তুগুলো হচ্ছে তোমার পরিবাহিত হয়। এরপর আসে বর্জ্য নিষ্কাশন। তো বহিঃকোষীয় পরিপাকে বর্জ্য নিষ্কাশন কেমন হয়? নির্দিষ্ট নালীপথে হচ্ছে তোমার বর্জ্য নিষ্কাশন হয়, যেটা হচ্ছে তোমার অন্তঃকোষীয় পরিপাক, সেখানে কোষ থেকে যে টিস্যু সৃষ্টি হয়, টিস্যুতে কিন্তু বর্জ্য পদার্থগুলো নিক্ষিপ্ত হয়। তো এটা গেল হচ্ছে তোমার হাইড্রার বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য। এরপরে আমরা আসি যে হাইড্রার অনেক ধরনের চলন আছে, তার মধ্যে 2 ধরনের চলন খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমার লুপিং চলন এবং হচ্ছে তোমার সামারসল্টিং চলন। তো দুইটা শুধু একটা নাম পড়লে হবে না, বাকি যে আরেকটা নাম আছে সেটাও জানা লাগবে। লুপিং এর অপর নাম কি? হামাগুড়ি চলন। এবং যেটা হচ্ছে তোমার সামারসল্টিং, এটার অপর নাম কি? ডিগবাজি চলন। তো দেখো, লুপিং চলনটা কিন্তু হচ্ছে তোমার হাইড্রার বিশেষ চলন পদ্ধতি, আর যেটা হচ্ছে সামারসল্টিং, এটা কিন্তু সাধারণ চলন পদ্ধতি। তো দেখো, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তো দন্তের সাথে সামারসল্টিং আর দন্তের সাথে সাধারণ, তো এই জিনিসটা এইভাবে মনে রাখতে পারো। এরপরে দেখো, লুপিংটা হচ্ছে তোমার বিশেষ ধরনের, কিন্তু এটা হচ্ছে তোমার মন্থর গতি সম্পন্ন। আর যেটা সামারসল্টিং, এটা হচ্ছে তোমার দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া। তো লুপিং প্রক্রিয়া কি হয়? দেখো, পাদচাকতি যে থাকে মানে হাইড্রার হচ্ছে তোমার পায়ে মানে নিচের দিকের অংশে, সেটা কখনো লুপিং প্রক্রিয়ায় হচ্ছে তোমার মাটির উপরে উঠে আসে না। বা যেটা সামারসল্টিং চলন, সেখানে কিন্তু পাদচাকতি মাটির উপরে উঠে আসে। এরপরে আসো, লুপিং এর ক্ষেত্রে হচ্ছে কি বলছে? দেখো যে হাইড্রার কখনো কোর্সিকার ওপর ভর দিয়ে দাঁড়ায় না, বা সামারসল্টিং এর ক্ষেত্রে অবশ্যই তোমার হাইড্রা একবার কোর্সিকা, তারপর আরেকবার পাদচাকতির উপর ভর দিয়ে দাঁড়ায়। এরপরে দেখো যে লুপিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার কোর্সিকা সর্বদা কোথায় থাকতেছে? গতিপথের দিকে থাকে। বা যেটা হচ্ছে তোমার সামারসল্টিং প্রক্রিয়া, সেখানে কিন্তু কোর্সিকা একবার হচ্ছে হচ্ছে তোমার কোর্সিকা, আর একবার কিন্তু হচ্ছে তোমার হাইড্রা হচ্ছে পাদচাকতি গতিপথের দিকে থাকে। লুপিং প্রক্রিয়ায় কয়টা লুপ সৃষ্টি হয়? একটা লুপ সৃষ্টি হয়। আর সামারসল্টিং প্রক্রিয়ায় কয়টা লুপ সৃষ্টি হয়? দুইটা লুপ সৃষ্টি হয়। এরপর দেখো যে লুপিং প্রক্রিয়া যেটা, সেখানে হচ্ছে তোমার হাইড্রা একবার চলনে তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আর যেটা সামারসল্টিং, সেখানে হচ্ছে তোমার হাইড্রা তার দেহে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তো লুপিং প্রক্রিয়া কেন এখন বিশেষ পাওয়া লাগবে? কারণ নর্মালি হচ্ছে তোমার হাইড্রা যখন লম্বা দূরত্ব অতিক্রম করে, তখন হচ্ছে তোমার লুপিং প্রক্রিয়াটা হচ্ছে তোমার মানে না, লম্বা দূরত্ব অতিক্রম করে। তুমি যদি শুরুতেই ধরো একটা রেসে তুমি যত যে 1 কিলোমিটারের রেস, তুমি শুরুতেই যদি একদম স্প্রিন্ট দাও, তার মানে কি তুমি পরে যায় এনার্জি পাবা না। তো স্বাভাবিকভাবে তোমার এইটা যেহেতু হচ্ছে তোমার দীর্ঘ দূরত্ব অতিক্রমের জন্য ব্যবহৃত হয়, তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে তোমার মন্থর গতি সম্পন্ন। আর যেটা হচ্ছে সামারসল্টিং, এটা তোমার সাধারণ নর্মাল হচ্ছে কম ডিস্টেন্স যাওয়ার জন্য হচ্ছে ব্যবহৃত হয়। তো স্বাভাবিকভাবে এই কারণে এটা হচ্ছে তোমার দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আমরা আসো পরের পার্থক্যে যাই। তো পরজীবিতা এবং মিথজীবিতার মধ্যে পার্থক্য। তো পরজীবী মানে হচ্ছে তোমার একটা প্রাণীর উপর আরেকটা প্রাণী হচ্ছে তোমার অনেকটা শোষণ করে বেঁচে থাকবে। আর যেটা মিথজীবী মানে কি? উভয় সহাবস্থান করবে এবং উভয় এখান থেকে উপকৃত হবে। তো দেখো কি বলছে যে দুইটা জীবের মধ্যে হচ্ছে তোমার সম্পর্ক। তো পরজীবিতার ক্ষেত্রে বলছে যে একটা প্রজাতি হচ্ছে পোষক, আর একটা হচ্ছে তোমার পরজীবী। আর মিথজীবীর ক্ষেত্রে কিন্তু উভয় একে অপরের উপর নির্ভরশীল। তারপর হচ্ছে নির্ভরশীলতা। তো পরজীবী কিন্তু এই পরজীবিতার ক্ষেত্রে পরজীবী হচ্ছে পোষকের উপর নির্ভরশীল, বা মিথজীবীরা কিন্তু পরস্পরের উপর নির্ভরশীল। তো ঘনিষ্ঠতা। তো পরজীবিতার ক্ষেত্রে হচ্ছে তোমার সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক নাও থাকতে পারে, বাট মিথজীবীর ক্ষেত্রে যেহেতু একে অপরের উপর নির্ভরশীল, তো স্বাভাবিকভাবে এদের মধ্যে কিন্তু সম্পর্ক অবশ্যই ঘনিষ্ঠ থাকবে। এবার উপকারিতা। তো এখানে যে হচ্ছে তোমার পরজীবী থাকে, সে কিন্তু নর্মালি উপকৃত হয় এবং সেই পোষকের অনেক ক্ষতিরও কারণ হতে পারে। মিথজীবীতে কিন্তু উভয় স্বাভাবিক মানে সব নানা রকম ভাবে উপকৃত হয়। এরপরে আসো অভিযোজন। তো পরজীবীদের ক্ষেত্রে অভিযোজন ঘটতে পারে, কারণ ধরো যে এ হচ্ছে তোমার ধরো যে পরজীবী আছে, সে পোষকের উপর অনেক ধরনের অত্যাচার করতেছে বা শোষণ করতেছে। তো স্বাভাবিকভাবে পরজীবী পোষকটাও চাবে যে আমি নিজেকে একটু ইভলভ করি। এই কারণে হচ্ছে এদের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গের পরিবর্তন ঘটে। বাট যেটা হচ্ছে তোমার মিথজীবী, সেখানে কিন্তু এদের কোনো অঙ্গের পরিবর্তন ঘটেছে না, কারণ কি এটা মিলেমিশে থাকতেছে। এরপর সম্পর্কের স্থায়িত্ব। তো পরজীবীতে ক্ষণস্থায়ী হতে পারে বা দীর্ঘস্থায়ী হতে পারে, বাট যেটা মিথজীবী, এটা কিন্তু অলওয়েজ চিরস্থায়ী থাকে। তো পরজীবীটা কি? এটা হচ্ছে তোমার ধরো যে মানুষ এবং যে ম্যালেরিয়ার জীবাণু আছে আমাদের, মানে ম্যালেরিয়া রোগ হয় যে মশার কারণে,
এটা অ্যানোফিলিস মূসকি। আর মিথজীবীটা কি, এটা তোমার হাইড্রা এবং হচ্ছে তোমার শৈবাল, এদের মধ্যে মিথজীবীদের সম্পর্ক দেখা যায়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখন আসবো সেকেন্ড পার্টে, আমরা আসবো ঘাসফড়িং এর পার্থক্য। তো প্রথমে পড়বো হচ্ছে তোমার পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং এর পার্থক্য। তো ঘাসফড়িং এর ক্ষেত্রে পুরুষ ঘাসফড়িংটা অলওয়েজ সাইজে ছোট হয় এবং স্ত্রী ঘাসফড়িংটা হচ্ছে তোমার বড় হয়। তারপরে দেখো হচ্ছে উদরের ক্ষেত্রে পুরুষের উদরটা হচ্ছে তোমার গোলাকার এবং লম্বাটে, আর যেটা হচ্ছে তোমার নারী তাদের উদরটা কেমন, প্রশস্ত এবং প্রান্তভাগ সূচালো। এরপরে আসো পা, যেটা পুরুষের যেহেতু সাইজ ছোট, এর পাটার সাইজও ছোট হবে। আর তোমার স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে এদের পায়ের সাইজটা কিন্তু বড় হবে। এরপরে আসো পাখনা। পাখনা তো হচ্ছে তোমার এই পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে পাখনাটা হচ্ছে তোমার কিছুটা হচ্ছে বর্ধিত থাকে, বাট যেটা হচ্ছে তোমার স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে এদের পাখনাটা কিন্তু উদরকে আবৃত করে রাখে। এরপর দেখো স্টারনাম। তো পুরুষ ঘাসফড়িং হচ্ছে তোমার ওই নবম হচ্ছে, তো দেখো কি বলছে, নবম খণ্ডকে স্টারনাম বর্ধিত হয়ে কি তৈরি করে, সাবজেনিটাল প্লেট। আর যেটা হচ্ছে তোমার স্ত্রী ঘাসফড়িং তারা কি তৈরি করে, ওভিপোজিটর গঠন করে। এরপরে আসো বলছে যে তোমার হচ্ছে সঙ্গম অঙ্গ। তো এই সঙ্গম অঙ্গ, এটাতে হচ্ছে তোমার পুরুষ ঘাসফড়িং এটার নাম হচ্ছে তোমার অ্যানাল সার্কি, বাট যেটা কিন্তু কোনো স্ত্রী ঘাসফড়িং এ থাকে না। এরপরে হচ্ছে তোমার টারগাম। তো যেটা হচ্ছে তোমার 11তম খণ্ড পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে 11 নম্বর টারগাম কি তৈরি করে, সুপ্রা অ্যানাল প্লেট। তো আমরা 10 নম্বর খণ্ড থেকে পড়ছে যে তোমার অ্যানাল সার্কি। তো এর উপরে যেহেতু থাকছে তার মানে কি, এটা হচ্ছে সুপেরিয়র, তো এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার সুপ্রা অ্যানাল প্লেট। আর যেটা হচ্ছে তোমার স্ত্রী ঘাসফড়িং এদের নবম এবং দশম খণ্ডকের টার্গা হচ্ছে তোমার আংশিকভাবে একীভূত থাকে। এরপরে আসা বলছে যে তোমার হচ্ছে জননরন্ধ্র। তো পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে নবম খণ্ডকে হচ্ছে তোমার পুংজননরন্ধ্র থাকে। আর যেটা হচ্ছে তোমার স্ত্রী ঘাসফড়িং এদের উদরের অষ্টম এবং নবম খণ্ডক মিলে স্ত্রী জননাঙ্গ গঠন করে। তো এটা গেল পার্থক্য। এটা কিন্তু তোমার এইচএসসির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমাদের ভালো মতো পড়া লাগবে, এবং এখান থেকে কিন্তু মেডিকেলে দেখো অলরেডি একবার প্রশ্ন চলে আসছে। তো অবশ্যই তোমরা দুইটা মিলে অবশ্যই পড়বা, যাতে হচ্ছে তোমাদের মানে পরীক্ষায় কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট না হয়। এরপরে আসো মুক্ত এবং হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। তো এখান থেকে যেটা মানে না জানলে না, সেটা হচ্ছে তোমার মুক্ত সংবহন তন্ত্র কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, মানে কোন ফাইলামের প্রাণী, সেটা হচ্ছে তোমার অ্যানেলিডা আর মোলাস্কা। আর যেটা হচ্ছে তোমার সরি আর্থ্রোপোডা আর মোলাস্কা, আর হচ্ছে তোমার অ্যানেলিডা এবং কর্ডাটা, এখানে কিন্তু বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। মানে আমরা যে মানুষ, আমাদের শরীরে কিন্তু বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। তো দেখো মুক্ত সংবহন তন্ত্র রক্ত কোথায় অবস্থান করতে, দেখো হৃৎপিণ্ড, রক্তবাহিকা এবং সাইনাসে অবস্থান করতেছে। তাহলে কোথায় কোথায় থাকে, হৃদযন্ত্রে থাকে, রক্তবাহিকায় থাকে এবং বিভিন্ন ধরনের সাইনাসে অবস্থান করে। এটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে। আর যেটা হচ্ছে বদ্ধ, সেখানে কই কই থাকতেছে, রক্ত হৃদযন্ত্র এবং রক্তবাহিকার মধ্যে স্থাপন করে। আচ্ছা, এরপর দেখো এটা কি নিয়ে গঠিত, তাহলে প্রথম থেকে পড়ছি যে এই তোমার মুক্ত রক্ত সংবহন তন্ত্র কি নিয়ে গঠিত, হৃদযন্ত্র, সংক্ষিপ্ত রক্তনালী আর সাইনাস নিয়ে গঠিত। তাহলে কি কি, হৃদযন্ত্র, সংক্ষিপ্ত রক্তনালী আর সাইনাস নিয়ে গঠিত। আর যেটা হচ্ছে তোমার বদ্ধ মানে আমাদের শরীরে, সেটা হচ্ছে তোমার হৃদযন্ত্র, শিরা, ধমনী এবং কৈশিক জালিকা সমন্বয়ে গঠিত। তো তোমার মুক্ত রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে তোমার রক্ত হচ্ছে তোমার দেহ গহ্বরে প্রবেশ করে, এই জন্য একে হিমোসিল বলে। বাট আমাদের যেটা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, সেখানে কিন্তু রক্ত দেহ গহ্বরে তোমার প্রবেশ করে না। এরপরে দেখো তো রক্ত যেহেতু হচ্ছে তোমার দ্বিস্তরী, হচ্ছে তোমার মুক্ত রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে যেহেতু রক্ত সরাসরি তোমার কোষে প্রবেশ করতেছো, গহ্বরে প্রবেশ করতেছো, তো স্বাভাবিকভাবে এখানে তোমার কোষ টিস্যু, রক্ত হচ্ছে তোমার কোষ টিস্যুর সংস্পর্শে এসে ব্যাপন প্রক্রিয়ায় পুষ্টি পদার্থের তোমার পরিবহন ঘটায়। বা যেটা হচ্ছে তোমার বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, সেখানে কিন্তু রক্ত কোষটির সরাসরি সংস্পর্শে আসে না। এরপরে আমরা শুরুতে যেটা বলছিলাম যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোথায় পাওয়া যায়, অ্যানেলিডা এবং মোলাস্কা পর্বের প্রাণীতে। আর বদ্ধ কই পাওয়া যাচ্ছে তোমার মুক্ত রক্ত সংবহন তন্ত্র পাওয়া যাচ্ছে তোমার আর্থ্রোপোডা আর মোলাস্কাতে। আর যেটা হচ্ছে তোমার বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, সেটা পাওয়া যাচ্ছে অ্যানেলিডা আর কর্ডাটা পর্বের প্রাণীতে। এরপরে আসি আমরা সিলোম এবং হিমোসিলের মধ্যে পার্থক্য। তো সিলোমটা হচ্ছে তোমার মেসোডাম উদ্ভূত এক ধরনের সিলোমিক রসপূর্ণ গহ্বর। যেটা হচ্ছে হিমোসিল, সেটা কি বলছে দেখো যে মেসোডাম উদ্ভূত পেরিটোনিয়াল আবরণীবিহীন দেহ প্রাচীর এবং পোস্টারিং মধ্যবর্তী রক্তপূর্ণ গহ্বর। তাহলে সিলোমটা কি গহ্বর, সিলোমটা হচ্ছে তোমার সিলোমিক রসপূর্ণ গহ্বর। আর যেটা হচ্ছে তোমার হিমোসিল, সেটা কিন্তু রক্তপূর্ণ গহ্বর। তো সিলোম যেটা, এটা হচ্ছে তোমার দেহের কোনো অঙ্গে হচ্ছে প্রসারিত হয় না, বা যেটা হচ্ছে তোমার হিমোসিল, সেটা কিন্তু দেহের সকল উপাঙ্গে প্রসারিত হয়। এবারে বলছে যে সিলোম যেটা, এটা কিন্তু রক্ত সংবহন তন্ত্র গঠন করে না, বা যেটা হিমোসিল, সেটা কিন্তু রক্ত সংবহন তন্ত্র গঠন করে। তারপরে দেখো যে বলছে সিলোমে কিন্তু কোনো পুষ্টি পদার্থ পরিবাহিত হয় না, বাট হিমোসিলে কিন্তু পুষ্টি পদার্থ পরিবাহিত হয়। তো সিলোমটা কোথায় থাকে, এটা হচ্ছে তোমার অ্যানেলিডা এবং মোলাস্কা, যেখানে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, সেখানে হচ্ছে সিলোম পাওয়া যায়। আর যেটা হচ্ছে তোমার হিমোসিল, সেটা কিন্তু হচ্ছে তোমার যেটা মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আর্থ্রোপোডা এবং মোলাস্কা এই পর্বের প্রাণীগুলোতে পাওয়া যায়।
এরপরে পার্থক্য আমরা আসি যে ঘাস ফড়িং এবং মানুষের রক্ত সংবহনতন্ত্রের পার্থক্য। তো এটা আমরা আর পড়ার দরকার নেই আসলে, কারণ ঘাস ফড়িং আমরা জানি মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আর যেটা মানুষ সেটা হচ্ছে তোমার বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। একটু মানে একটু কষ্ট করে পড়ে নিও, মানে এটা জাস্ট আগের পার্থক্যগুলোই বলছে। তো রক্তের বর্ণটা খালি একটু দেখা যায় যে ঘাস ফড়িং রক্তটা হচ্ছে বর্ণহীন, কারণ এখানে হিমোগ্লোবিন থাকে না। যেটা মানুষের রক্ত সংবহন তন্ত্র সেখানে হিমোগ্লোবিন থাকে, এটা তোমার হচ্ছে লাল বর্ণের হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো। তো ঘাস ফড়িং হচ্ছে তোমার হচ্ছে বায়ু মানে হচ্ছে তোমার শ্বসনের ক্ষেত্রে ট্রাকিয়া এবং ট্রাকিওল এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো ট্রাকিয়ার আকৃতিটা দেখো, এটা হচ্ছে তোমার ট্রাকিয়ার ব্যাসটা পাচ্ছি আমরা 2.5 মাইক্রোমিটার, আর যেটা হচ্ছে ট্রাকিওল তার ব্যাসটা পাচ্ছি কত 0.2 থেকে 0.3 মাইক্রোমিটার। এরপরে দেখো যেটা হচ্ছে তোমার ট্রাকিয়া, এর কিন্তু অন্ত্রপ্রাচীরে কিন্তু ইন্টিমা যেহেতু থাকে, এই জন্য এটা হচ্ছে তোমার চুপসে যায় না বায়ুশূন্য অবস্থায়। বা যেটা হচ্ছে ট্রাকিওল, সেই ট্রাকিওলে কিন্তু অন্ত্রপ্রাচীরে হচ্ছে তোমার ইন্টিমা থাকে না, এর ফলে কি এটা বায়ুশূন্য অবস্থায় চুপসে যেতে পারে। তো এর অবস্থানটা দেখো, ট্রাকিয়া কই থাকতেছে, এটা থাকতেছে হচ্ছে তোমার হিমোসিলে থাকতেছে, আর যেটা হচ্ছে তোমার ট্রাকিওল এটা কই থাকতেছে, এটা তোমার দেহকোষে নিবিড় সান্নিধ্যে অবস্থান করে। আচ্ছা, তো ট্রাকিয়ার বর্ণটা কেমন দেখতে পাচ্ছি আমরা, যে রূপার মতো চকচকে, আর যেটা হচ্ছে তোমার ট্রাকিওল এর বর্ণটা আমরা দেখতে পাচ্ছি সাদাটে। এরপরে দেখো অভ্যন্তর ভাগ, তো ট্রাকিয়ার ভিতরে কি থাকতেছে, বাতাস থাকে, আর যেটা হচ্ছে তোমার ট্রাকিওল সেখানে কিন্তু তরল থাকে। এরপরে দেখো যে উৎপন্ন কোথা থেকে হয়, তো দেখো ট্রাকিয়া উৎপন্ন কোথা থেকে হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাট্রিয়াম থেকে উৎপন্ন হচ্ছে, আর যেটা হচ্ছে তোমার ট্রাকিওল এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, ট্রাকিওল কোষ থেকে উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তো ট্রাকিয়া হচ্ছে তোমার ট্রাকিওল কোষে যে পরিসমাপ্তি ঘটে, আর যেটা হচ্ছে তোমার ট্রাকিওল এটা কোথায় পরিসমাপ্তি ঘটে, এটা হচ্ছে তোমার দেহ কোষে পরিসমাপ্ত হয়। এরপরে দেখো কি আছে, যে দেহ কোষের সাথে প্রত্যক্ষ সান্নিধ্যে কিন্তু থাকছে ট্রাকিওল, এটা কিন্তু দেহ কোষের সাথে ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকে, আর যেটা হচ্ছে তোমার ট্রাকিয়া কিন্তু দেহ কোষের ঘনিষ্ঠ সান্নিধ্য বা প্রত্যক্ষ সান্নিধ্যে থাকে না। তো দুইটা এখন কাজ আমরা পড়ে নিই, যে ট্রাকিয়ার কাজটা কি, স্পাইরাকল থেকে ট্রাকিওল পর্যন্ত অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটাচ্ছে হচ্ছে তোমার ট্রাকিয়া। আর ট্রাকিওলের কাজটা কি আমরা পাচ্ছি, যে ট্রাকিওল কোষ থেকে দেহ কোষ পর্যন্ত ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় সহায়তা করতেছে ট্রাকিওল। আচ্ছা, এরপরে পার্থক্যে আসি, যে ম্যালফিজিয়ান নালিকা এবং ম্যালফিজিয়ান বডির মধ্যে পার্থক্য। তো ম্যালফিজিয়ান নালিকাটা ঘাস ফড়িং এর ক্ষেত্রে পাওয়া যায়, আর যেটা হচ্ছে তোমার ম্যালফিজিয়ান বডি এটা কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে পাওয়া যায়। তো যেটা বললাম যে ঘাস ফড়িং সহ সকল পতঙ্গের প্রধান রেচন অঙ্গটা আমরা কি পাচ্ছি, ম্যালফিজিয়ান নালিকা, আর মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর হচ্ছে তোমার রেচন অঙ্গটা কি পাচ্ছি, ম্যালফিজিয়ান বডি। তো দেখো সংখ্যাটা আমাদের লাগবে, যে ম্যালফিজিয়ান নালিকার সংখ্যা কিন্তু 100টা, বা যদি আমরা হচ্ছে দুইটা নেফ্রন মানুষের দুইটা নেফ্রন বৃক্ক ধরি, সেখানে কিন্তু ম্যালফিজিয়ান বডির সংখ্যা হচ্ছে তোমার 20 লক্ষ। এরপর দেখো গঠনগুলো বলছে, যে এরা দেখো কি বলছে, ম্যালফিজিয়ান নালিকাটা কি সূক্ষ্ম সুতার মতো নলাকার এপিথেলিয়াম আবরণ এবং ভিত্তিপত্র নিয়ে গঠিত, আর যেটা হচ্ছে তোমার ম্যালফিজিয়ান বডির কিনিকে বোমাস ক্যাপসুল এবং কৈশিক জালিকার পিণ্ড গ্লোমেরুলাস, মানে গ্লোমেরুলাস আর বোমাস ক্যাপসুল নিয়ে গঠিত। তো তারপর দেখো যে ম্যালফিজিয়ান নালিকার ক্ষেত্রে এই ম্যালফিজিয়ান নালিকা এক প্রান্ত হিমোসিলে মুক্ত থাকে, আর প্রান্ত হচ্ছে তোমার অন্ত্রে মুক্ত থাকে, আর যেটা হচ্ছে তোমার আমাদের মানুষের ক্ষেত্রে ম্যালফিজিয়ান বডি একটা হচ্ছে তোমার প্রক্সিমাল প্যাঁচানো নালিকা, আর একটা হচ্ছে তোমার রক্ত নালিকার সাথে যুক্ত থাকে, এক দুইটা প্রান্ত। এরপরে দেখো কার্য, তো যেটা হচ্ছে তোমার ম্যালফিজিয়ান নালিকা এটা কি করে, এটা হচ্ছে তোমার হিমোসিলে বিদ্যমান হিমোলিম থেকে রেচন বর্জ্য হচ্ছে সংগ্রহ করে পৌষ্টিক নালীতে প্রেরণ করে, আর যেটা হচ্ছে তোমার ম্যালফিজিয়ান বডি এটা হচ্ছে তোমার রক্ত থেকে হচ্ছে তোমার সূক্ষ্ম শাকন বা সূক্ষ্ম শাকনের মাধ্যমে কি করে রেচন বর্জ্য সহ প্রয়োজনীয় পদার্থ সংগ্রহ করে তোমার নেফ্রনে হচ্ছে তোমার প্রেরণ করে, যার ফলে হচ্ছে আমার যেগুলো হচ্ছে তোমার যে পদার্থ এগুলো হচ্ছে তোমার ইউরিন হিসেবে দেহ থেকে তোমার হচ্ছে নিষ্কৃত হয়। এরপরে আসো, সেই ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে আমরা জানি যে পুঞ্জাক্ষী এবং স্বলাক্ষী এই দুই ধরনের চোখই থাকে। তো সরি একটু ইন্টারাপ্ট হয়ে গেছে। আচ্ছা দেখো অবস্থানটা আমরা দেখবো, যে তোমার পুঞ্জাক্ষী কই থাকতেছে, আর্থ্রোপোডা প্রাণীর মাথার পৃষ্ঠ বা পার্শ্ব দেশে থাকে, আর যেটা হচ্ছে তোমার সরলাক্ষী, তো এই সরলাক্ষী কই থাকতেছে, এটা হচ্ছে তোমার ওই মাথার সম্মুখ অংশে থাকে, অথবা মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কই থাকতেছে, মাথার দুই পাশে থাকে। এরপরে আসা হচ্ছে তোমার গঠন। তো এই যেটা হচ্ছে তোমার পুঞ্জাক্ষী এর গঠনের এককটা কি, ওমাটিডিয়া, আর যেটা হচ্ছে তোমার সরলাক্ষী এর গঠনের এককটা কি, সরলাক্ষী নিজে কিন্তু এক ধরনের একক। এরপরে আসো উপাদান, তো হচ্ছে তোমার এই পুঞ্জাক্ষী কি থাকে দেখো, তোমার কর্নিয়াজেন কোষ, তারপর ক্রিস্টালাইন কোন কোষ, তারপর রেটিনাল আবরণী র্যাপটম এগুলো থাকে, যেটা হচ্ছে তোমার সরলাক্ষী এটা হচ্ছে নর্মাল চোখের মতো কর্নিয়া, আইরিশ, লেন্স, রেটিনা এগুলো থাকে। এরপরে আসো আইরিশ আবরণী হচ্ছে তোমার পুঞ্জাক্ষীর ক্ষেত্রে অসংখ্য থাকে এবং লম্বা হয়ে থাকে, আর যেটা হচ্ছে তোমার সরলাক্ষীর ক্ষেত্রে আইরিশ আবরণীটা কেমন হয়, এটা হচ্ছে তোমার গোল হয় এবং এটা কিন্তু একটা থাকে জাস্ট। এরপরে আসো স্ক্লেরা এবং ক্রোয়েড কিন্তু হচ্ছে তোমার পুঞ্জাক্ষীতে অনুপস্থিত, বা এটা কিন্তু সরলাক্ষীর ক্ষেত্রে উপস্থিত। তো প্রতিবিম্ব দেখো তোমার এই পুঞ্জাক্ষীতে কিন্তু মৃদু আলো এবং উজ্জ্বল আলোতে ভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়,
আর তোমার সরলাকৃতিতে কিন্তু একই ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সকল ক্ষেত্রে। এরপরে আসো, তো ঘাসফড়িংয়ে দুই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, এক ধরনের হচ্ছে তোমার মোজাইক আর একটা হচ্ছে তোমার সুপারপজিশন। তো মোজাইকটা কোথায় হয়, এটা হচ্ছে তোমার এই তীব্র এবং উজ্জ্বল আলোতে কিন্তু মোজাইক প্রতিবিম্ব গঠিত হয়। আর যেটা হচ্ছে তোমার সুপারপজিশন, এটা কোন আলোতে গঠিত হচ্ছে, এটা হচ্ছে তোমার মৃদু এবং স্তিমিত আলোতে গঠিত হচ্ছে। এরপর আসলে রঞ্জক আবরণী। তো তোমার হচ্ছে যখন হচ্ছে তোমার মোজাইক প্রতিবিম্ব, এই ক্ষেত্রে হচ্ছে তোমার রেটিনাল এবং আইরিশ আবরণী কিন্তু প্রসারিত হয়। আর যেটা হচ্ছে তোমার সুপারপজিশন প্রতিবিম্ব, এখানে কিন্তু রেটিনাল এবং আইরিশ আবরণী কিন্তু হচ্ছে তোমার সংকুচিত হয়। এরপরে আসো যে মোজাইক প্রতিবিম্বের ক্ষেত্রে কিন্তু জাস্ট উলম্বিক আলোক রশ্মিটা প্রবেশ করে ওমাটিডিয়ামে। আর যেটা হচ্ছে তোমার সুপারপজিশন, সেখানে কিন্তু তির্যক এবং উলম্বিক উভয় আলোক রশ্মি কিন্তু ওমাটিডিয়ামে প্রবেশ করে। এরপরে দেখো তোমার এই মোজাইকের ক্ষেত্রে আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন অংশে সুস্পষ্ট প্রতিবিম্ব পাই, বা যেটা হচ্ছে তোমার সুপারপজিশন, সেখানে যেহেতু সকল ধরনের প্রতিবিম্ব একসাথে ঢোকে, স্বাভাবিকভাবে বস্তুটা একটা অস্পষ্ট এবং ঝাপসা প্রতিবিম্ব কিন্তু গঠিত হয়। তার মানে আমরা যদি দুটার মধ্যে কম্পারেটিভ কোনটা ভালো, অবশ্যই মোজাইক প্রতিবিম্বটা কিন্তু অবশ্যই প্রিফারেবল। এরপরে আসো, ঘাসফড়িং হচ্ছে তোমার দুই ধরনের অবস্থা থাকে, একটা হচ্ছে তোমার লার্ভা অবস্থা, একটা হচ্ছে তোমার নিম্ফ অবস্থা। তো লার্ভা অবস্থা কি বলছে দেখো, যে দেখতে পূর্ণাঙ্গ প্রাণী থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়। আর নিম্ফ যেটা, সেটা হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রাণীর মতো অবস্থান। আচ্ছা সরি, পতঙ্গের ক্ষেত্রে দুই ধরনের অবস্থা দেখা যায়, একটা হচ্ছে তোমার লার্ভা আর একটা নিম্ফ। তো দুইটার মধ্যে পার্থক্য করবো, দুটা কিন্তু অপূর্ণাঙ্গ প্রাণী। বাট যেটা হচ্ছে তোমার লার্ভা, সেটা কিন্তু মানে একদম পূর্ণাঙ্গ প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা। বা যেটা হচ্ছে নিম্ফ, এটা কিন্তু দেখতে প্রায় পূর্ণাঙ্গ প্রাণীর মতোই। এরপরে দেখো, যেহেতু লার্ভাটা হচ্ছে তোমার একদম আলাদা পূর্ণাঙ্গ প্রাণী থেকে, তো স্বাভাবিকভাবেই লার্ভাতে হচ্ছে তোমার লার্ভা থেকে রূপান্তরের সময় ব্যাপক পরিবর্তন ঘটবে, যাতে সে নতুন একটা শেপে আসতে পারে। বা যেটা হচ্ছে তোমার নিম, সেখানে কিন্তু সীমিত পরিবর্তন ঘটছে, মানে কারণ কি, এরা দেখতে মোটামুটি সেম। তারপরে দেখো, লার্ভা রূপান্তরিত হয়ে কি তৈরি হয়, পিউপায় পরিণত হয়। আর যেটা হচ্ছে তোমার নিম্ফ, এটা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, ইমাগোতে পরিণত হয়। লার্ভার উদাহরণগুলো দেখো কি লাগে, মৌমাছি, মশা, তারপরে হচ্ছে মাছি, প্রজাপতি, এরা হচ্ছে তোমার লার্ভা দশায় থাকে। আর যেটা হচ্ছে তোমার ঘাসফড়িং, উই পোকা, এগুলোতে আরশোলা বা তোমার আমরা যে তেলা পোকা যেটা বলি, সেটা কিন্তু নিম্ফ দশায় দেখা যায়। এরপরে আসি আমরা পরের পার্থক্যে, যে ঘাসফড়িং এ হচ্ছে তোমার নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য। তো নিম্ফটা আমি যেটা বললাম, যে তোমার ঘাসফড়িং এর স্বাধীনজীবী অপরিণত অবস্থা। আর যেটা হচ্ছে তোমার এই পূর্ণাঙ্গ ঘাসফড়িং, এটা কি স্বাধীনজীবী পরিণত অবস্থা, এটাকে বলা হচ্ছে তোমার পূর্ণাঙ্গ ঘাসফড়িং। তো এই পরিণত ঘাসফড়িং যৌন প্রজননের মাধ্যমে কিন্তু হচ্ছে তোমার নিম্ফের জন্ম দেয়। আর নিম্ফটা হচ্ছে তোমার আংশিক রূপান্তরের মাধ্যমে হচ্ছে তোমার পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে পরিণত হয়। এরপর আকার, তো নিম্ফের আকার স্বাভাবিকভাবে ছোট হবে এবং তোমার পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর আকারটা স্বাভাবিকভাবে বড় হবে। তো কালারটা দেখো, যেটা কালার, নিম্ফের কালারটা কিন্তু হচ্ছে তোমার ফ্যাকাশে কালার, আর যেটা হচ্ছে তোমার পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর কালারটা কিন্তু সবুজাভ কালার, মানে সবুজের মতো দেখতে। তো নিম্ফের ক্ষেত্রে অবশ্যই ডানা থাকবে না, বাট এখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ডানা প্যাড থাকে। আর অবশ্যই যেহেতু পরিণত ঘাসফড়িং উঠতে পারে, তাই স্বাভাবিকভাবে এর কিন্তু 2 জোড়া ডানা থাকবে এবং তার সংখ্যা কিন্তু হচ্ছে তোমার 2 জোড়া। এরপরে দেখো, তোমার এই নিম্ফের প্রজনন তন্ত্র কেমন, অসম্পূর্ণ এবং অবিকশিত, কারণ কি, এ তো হচ্ছে এখনো পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়নি। স্বাভাবিকভাবেই পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ হচ্ছে তোমার প্রজনন তন্ত্র কেমন হবে, পূর্ণাঙ্গ এবং বিকশিত। এরপরে দেখো, মোল্টিং যেটাকে বলে খোলস মোচন, সেটা নিম্ফের ক্ষেত্রে ঘটে। বাট পূর্ণাঙ্গ ঘাসফড়িং সেহেতু অলরেডি পূর্ণাঙ্গ হয়ে গেছে, স্বাভাবিকভাবে তার কিন্তু কোনো ধরনের খোলস মোচন ঘটে না। এরপরে আমরা আসবো রুই মাছে, আসলাম লাস্ট পার্ট। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, কারণ আমরা কি জানি, পাঠ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দেখো, রুই মাছ এবং হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। তো রুই মাছের হৃৎপিণ্ডটা হচ্ছে তোমার নলাকৃতি, আর মানুষেরটা হচ্ছে তোমার মোচাকৃতি। তারপরে আমরা আসবো যে হচ্ছে তোমার এই হৃৎপ্রাচীর। তো ঘাসফড়িং হচ্ছে তোমার হৃৎপ্রাচীরটা কোনো বিভেদিত স্তর থাকে না, বাট যেটা হচ্ছে তোমার মানুষের হৃৎপ্রাচীর, সেখানে কিন্তু এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম, এই ধরনের 3 ধরনের হচ্ছে তোমার প্রাচীর থাকতে বা স্তর থাকতেছে। তারপরে দেখো, ঘাসফড়িং ক্ষেত্রে কিন্তু জাস্ট একটা অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল থাকে, বাট আমরা জানি কি, মানুষের সবচেয়ে উন্নত, আমাদের 2টা অ্যাট্রিয়াম আর 2টা ভেন্ট্রিকল থাকে। তো উপপ্রকোষ্ঠ যেটা হচ্ছে তোমার ঘাসফড়িং সরি রুই মাছে থাকে, সেটা হচ্ছে তোমার সাইনাস ভেনোসাস, বাট মানুষের কিন্তু এই ধরনের কোনো উপপ্রকোষ্ঠ থাকে না। তো এটা কিন্তু খুবই আমাদের মাথায় রাখা লাগবে, গুরুত্বপূর্ণ। সরি এটা। এরপরে দেখো, পালবাস আর্টারিওসাস। তো যেটা হচ্ছে তোমার পালবাস আর্টারিওসাস, ওটাও কিন্তু আমাদের মানুষের হৃৎপিণ্ডে থাকে না, বাট যেটা হচ্ছে তোমার রুই মাছের হৃৎপিণ্ডে, এখানে কিন্তু পালবাস আর্টারিওসাস থাকে। এটা কোত্থেকে উৎপন্ন হয়, দেখো, ভেন্ট্রাল অ্যাওর্টার হচ্ছে গোড়া থেকে বালবাস আর্টারিওসাস উৎপন্ন হয়। বাট মানুষের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো বালবাস আর্টারিওসাস থাকে না। এরপরে আসো, দেখো, এই শিরার ক্ষেত্রে রুই মাছের কিন্তু উপপ্রকোষ্ঠে ডাক্টাস কুভিরি নামক 2টি বড় শিরা থাকে, বা আমাদের মানুষের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বড় শিরা থাকে না। এখানে আমাদের কি কি থাকতেছে, আমাদের কিন্তু থাকে যে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং করোনারি সাইনাস, এই 3 ধরনের বড় শিরা থাকে। এরপরে আসো আমরা রক্ত সংবহন। তো মানুষের
তোমার রুই মাছের ক্ষেত্রে এটাকে কেন হচ্ছে তোমার ভেনাস হার্ট বলা হয়, কারণ এখানে জাস্ট একমুখী হচ্ছে রক্ত প্রবাহিত হয়, বাট মানুষের আমরা জানি যে আমাদের উন্নত প্রাণী আমরা কিন্তু দ্বিমুখী রক্ত প্রবাহিত হয়। আচ্ছা, এরপরে আমরা পারবো সমন্বয়। তো এটা ফুলকার সাহায্যে সমন্বয় করে। আর যেটা হচ্ছে মানুষকে আমাদের তো ফুলকা থাকে না, আমাদের কি থাকে, আমাদের থাকে হচ্ছে তোমার ফুসফুস। তো আমরা ফুসফুসের সাথে রক্ত সমন্বয় করে চলে। আচ্ছা, তো রুই মাছ এবং মানুষের শ্বসন অঙ্গ, তো রুই মাছ বললাম যে রুই মাছের শ্বসন অঙ্গ হচ্ছে তোমার ফুলকা, আর মানুষের ক্ষেত্রে কি ফুসফুস। তো রুই মাছটা যেহেতু ফুলকা, রুই মাছ যেহেতু পানিতে থাকে, তার মানে এর শ্বসন অঙ্গটা হচ্ছে তোমার জলীয় মাধ্যমের সাথে হচ্ছে তোমার অভিযোজিত, আর মানুষেরটা স্থলের জন্য অভিযোজিত। তো দেখো সংখ্যা হচ্ছে তোমার বলছে যে সংখ্যায় ফুলকা থাকে হচ্ছে তোমার 4 জোড়া, আর আমাদের জানি ফুসফুস কয়টা আছে, 2টা আছে বা 1 জোড়া। তো আকারগুলো অত উল্লো লাগবে না, জাস্ট সংখ্যাটা জেনে রাখো। তারপরে বলছে যে একক, তো ফুলকার এককটা কি বলছে, ওই ফুলকার সূত্রগুলো হচ্ছে তোমার ল্যামিলিনে গঠিত, আর আমাদের ফুসফুসের এককটা কি কার্যকরী একক, এটা কিন্তু অ্যালভিওলাস। পরীক্ষায় ভুল করাই যাবে না। আচ্ছা, অ্যালভিওলাসের ক্ষেত্রে আমরা আমাদের ফুসফুস থেকে কিন্তু সারফেক্টেন্ট করণ হয়, এবং এটা কিন্তু 23 সপ্তাহে প্রথম করণ হয়। এবং এই ফুসফুসে যদি হচ্ছে সারফেক্টেন্ট না থাকে, তাহলে হচ্ছে শিশুদের কি রোগ হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আচ্ছা, এই কটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, চ্যাপ্টার 5-এ আছে। তারপরে আসো যে আবরণ। তো ফুলকার চারদিকে পৃথক কোনো আবরণ থাকে না, বাট ফুসফুসের আবরণের নাম কি আমরা জানি, ফ্লোরা। আচ্ছা, প্লুরা। এরপরে আসো অক্সিজেন গ্রহণ। তো তোমার রুই মাছের ফুলকাগুলো পানির দ্রবীভূত অক্সিজেন গ্রহণের যে উপকারী, মানে উপযোগী, আর যেটা হচ্ছে তোমার মানুষের শ্বসন অঙ্গ, এর ফুসফুস হচ্ছে বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন গ্রহণের জন্য হচ্ছে উপযোগী। আচ্ছা, এখন আমরা হচ্ছে মানে শেষ কয়েকটা জাস্ট হচ্ছে প্রশ্ন সলভ করবো, এর মাধ্যমে ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তো ঘাস পরিণী দেখো নিম সম্পর্কে কোনটি ভুল। তো নিমটা প্রথমে বলছে আকারে ছোট, এটা রাইট অ্যান্সার। তারপর বলছে যে বর্ণ ছোট হয়, এটাও ঠিক আছে। মানে কি আমরা জানি কি নিমের কালারটা কিন্তু তোমার ফ্যাকাশে, মানে কি এটা বর্ণ সবুজ না, কথা বলা যায়। তারপর বলছে প্রজনন তন্ত্র অসম্পূর্ণ এবং বিকশিত, বাট দেখো আমরা কি পড়ছিলাম, ঘাস ফড়িংয়ের নিম যে দশা আছে সেখানে কিন্তু প্রজনন তন্ত্র অসম্পূর্ণ এবং অবিকশিত, তার মানে এটা কিন্তু হচ্ছে তোমার ভুল হচ্ছে। আর মোল্টিং ঘটে অবশ্যই নিম দশায় মোল্টিং ঘটে, তার মানে এখানে হচ্ছে সঠিক না কোনটা, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা আসি যে ট্রাকিওল সম্পর্কে কোনটি সঠিক নয়। তো বর্ণ হচ্ছে তোমার সাদাটে, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপর বলছে দেহকোষে পরিসমাপ্ত হয়, এটাও ঠিক আছে। তারপরে বলছে যে তোমার তরলে পূর্ণ থাকে, এটাও ঠিক আছে। বাট লাস্টে বলছে যে ইন্টিমা থাকে, বাট আমরা কি জানি যে ট্রাকিওল না, ট্রাকিয়ার অন্তঃপ্রাচীর ইন্টিমা থাকে, যার ফলে ট্রাকিয়া চুপসে যায় না। তো স্বাভাবিকভাবে ট্রাকিওল সম্পর্কে কোনটি সঠিক নয়, ইন্টিমা থাকে, এই বিষয়টা কিন্তু সঠিক নয়। লাস্ট প্রশ্নে আমরা আসি যে তোমার হাইড্রাল লুপিং চলন সম্পর্কে কোনটি সঠিক। আচ্ছা, লুপিং চলনটা কি বলছে যে মন্থর গতি সম্পন্ন, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। তারপরে বলছে যে একটি লুপ সৃষ্টি হয়, এটাও ঠিক আছে। তারপর বলছে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়, এটা সত্য ঠিক কথা, এবং এটা কিন্তু এক ধরনের বিশেষ শর্ত, এটা আমরা জানা রাখলাম। বলছে যে কৌশিক গতিপথের বিপরীতে থাকে, বাট আমরা বলছিলাম যে লুপিং চলনে কিন্তু কৌশিক গতিপথের দিকে থাকে, বিপরীতে না, দিকে থাকে। তো স্বাভাবিকভাবে এখানে হচ্ছে তোমার তাহলে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমার সবাই ভিডিওটা অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম।